শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং শাখার বিএনপি নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডের বসবাসকৃত বিএনপি সহ সাধারণ জনগণ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য তো কিছু দেবো না, আমি এলাকার ছেলে, এলাকার ভাষায় টুকটাক কথা বললে মনে হয় ভালো হয়, তাই না? বলেন। আমি আমার বাড়ি বজরাতে, এই ওয়ার্ডেই কষাখা না কষাখা। এখন আমি চাই যে আমরা তো বজরার মানুষ তো ম্যাক্সিমামটাই চরে পড়ে গেছি, তাই না? সব ওয়ার্ডে বজরা, চর এলাকায় প্রায় সব ওয়ার্ডে কাজ করতে হয় নদী। আমার একটা মনের বাসনা চাওয়া যে মানুষ শহরে এই চাষা নিয়ে অনেকদিন বলছে বজরায় না থেকে ইয়েতে বাড়ি করো, পরে আমি বলছি চাষা নিয়ে আমি একটা ইতিহাস করতে চাই, যে চরের থেকে আমি একটা ভালো কিছু করতে চাই। মানুষ যেন একটা ইতিহাস হিসেবে তৈরি থাকে, যে মানুষ যেন বলে যে না চরের ছেলে হয়ে এমপি হয়েছে বা মন্ত্রী হয়েছে বা এই হয়েছে। তো আপনারা জানেন যে আমি 2018 সালে অ্যারেস্ট হয়েছিলাম, তখনও কিন্তু নির্বাচনে মনে হয় বিএনপি গেছিল, তাই না? তখন কিন্তু আমাকে জেলে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু আমাকে জেল গেটে গিয়ে বলছে যে মনোনয়ন তুলবো কিনা। আমি বলছি যে না, এই মুহূর্তে না, এবার না, আমি দেখি পরে। তো ওই সময় যদি তুলতাম তাহলে কিন্তু আমি এইবার টিকিট পাইতাম। কেন পাইতাম তাও বলি। ওই সময় কিন্তু যারা মনোনয়ন তুলছিল, তারেক রহমান সাহেব কিন্তু লন্ডন থেকে সবার সাথে কথা বলছে, এবং যারা ছিল না, যারা জেলে ছিল, তাদের বউ বাচ্চার সাথে কথা বলছে। যখন দেখতো যে আমি জেলে, আমার বউ বাচ্চার সাথে কথা বলছে বা আমার বাবা মার সাথে তারেক রহমান কথা বলছে, তখন তো আমার আজকের দিনটা আরো শুভ হতো না। আমি তুলে নেই এই কারণে যে আমার একটা ইয়ে ছিল যে তৌফিক সাহেব অনেকদিন থেকে ইয়ে করতেছে, সে এবার পরে বা হয়। আমরা তো জেলের ভিতরে ছিলাম, আমরা জানি না নির্বাচন কেমন হয়েছে। হ্যাঁ, পরে না বের হয়ে শুনলাম যে রাতে হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতি করি। এখন আমার একটা সুযোগ আসছে, আমি হয়তো বা আগামীতে জেলা কমিটিতে আসবো বা সেন্ট্রালে আসবো বা আরো ভালো পর্যায়ে রাজনৈতিকভাবে যাবো। একটা আসনে অনেকেই মনোনয়ন চায়, অনেক আসনে, আমাদের আসনে বিএনপি সবচেয়ে কম। অন্য অন্য এলাকায় দেখবেন যে 20 জন 30 জন 15 জন ক্যান্ডিডেট পায়, কিন্তু একজন। যে পায় না তার সম্ভাবনা যে নাই তা না, ভবিষ্যতে পাইতে পারে। আবার কেউ যদি নতুন করে এসে চায়, আপনারা বলবেন যে চিনি না, জানি না, কে আসলো কি, হ্যাঁ হঠাৎ করে মনোনয়ন তুললো, হ্যাঁ, এটাও একটা ব্যাপার। এই জন্য একটা সিরিয়ালও থাকতে হয় না, সিরিয়ালও থাকতে হয় না, তাহলে তো ভবিষ্যতে আপনারা কেমন চিনি না, দেখি নাই কোনোদিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বজরা ইউনিয়ন আমার ইউনিয়ন। বজরার মানুষ যদি আমার পিছনে না থাকে বা তারা যদি আমাকে টাইনে না তোলে, তাহলে কি আমি আগাইতে পারবো না। এই জন্য প্রথম টার্গেট হচ্ছে আমার বজরা। বজরার লোক আগে আমার সাথে থাকবে, সেখানে মনোনয়ন যেই পাক সেই জন্য বলে যে না, ওখানে গেলে ধনী সাহেবকে লাগবে, ধনীকে লাগবে। কারণ এই লোকগুলো সব ধনী সাহেবের কথা শোনে বা ধনী সাহেব তাদের কথা শোনে, ওখানে ভোট চাইতে গেলে ধনী সাহেবকেও হিসাবে ধরতে হবে। এই জন্য আমি এলাকার সন্তান হিসাবে, আপনাদেরই ভাইস্তে, আপনাদেরই ছেলে, আপনাদেরই আত্মীয় স্বজন, সেই হিসাবে আমার দাবি থাকবে যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। মনোনয়ন যেই পাক, আমরা তারেক রহমান সাহেব যে 31 দফা দিছে, এই 31 দফাটা হচ্ছে কি, এই যে যুদ্ধের পরে যে এই কত বছর, 53 বছর যে দেশটা পরিচালিত হয়েছে, 53 বছরে অনেক কিছু ভুল ত্রুটি ছিল। দেশটা পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু ভুল ত্রুটি ছিল। এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে আগামীর বাংলাদেশটা গরিব ধনী কোনো ভেদাভেদ থাকবে না, ভালোভাবে চলবে। কোনো এই যে শিক্ষার্থীরা যে গুম, আয়নাঘর, ছায়া, বিরোধী দলকে দমন, প্রিয়ন,
টাকা পয়সা বিদেশে পাচার করছে, তার নেতাকর্মী ছাড়া টাকা কেউ কামাইতে পারে নাই। এই যে এই জিনিসগুলোকে ভবিষ্যতে বাংলাদেশের জন্য কেউ করতে না পারে, কোনো দল করতে না পারে, কোনো পেশি শক্তি করতে না পারে, এই জন্য তারেক রহমান সাহেব 31 দফাটা ঘোষণা করছে যে এইভাবে এইগুলো কারেকশন করলে এই দেশটা আমরাও বিদেশের মতো চলতে পারবো। এই জন্য আমরা তো আশা করতেছি যে আমরা বিএনপি আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক, তাই না? তারপরও বলা যায় না সেই হবে। এখন আমার এলাকার সন্তান, আমি চাই আমার বজরা ইউনিয়ন শক্তিশালী হোক, তারপরে আস্তে আস্তে আমি তবুকপুর করবো, তবুকপুর শক্তিশালী হোক, তারপর আমার গুনাইঙ্গা শক্তিশালী হোক, তারপর আমার ক্ষেত্রাই শক্তিশালী হোক। একটা এমপি তৈরি হতে গেলে এখন যে ক্যান্ডিডেট আপনার বলেন লাঙ্গল, তারপরে হাত পাখা, তারপরে বিএমপি দাঁড়িপাল্লা, আপনার একটা এমপি হইতে এখন সবার তো একটা ভোট ব্যাংক আছে, ছোটখাটো আছে না? সব দলেরই আছে। যে এমপি হবে সে মাত্র 1 লাখ প্লাস ভোট পাইলে কিন্তু এমপি হবে। বিশেষ করে আমাদের এই আসনে 3.5 লাখ প্লাস ভোট একটা এমপি। ঠিক আছে, একটা এমপি যে হবে সে কিন্তু 1 লাখের বেশি ভোট পাইলে এমপি হয়ে যাবে। কি কারণে হবে? কারণ ওই যে সবার একটা ভোট ব্যাংক আছে সব দলেরই। হয়তো বা কেউ 30,000 পাবে, কেউ 50,000 পাবে, কেউ 70,000 পাবে, কেউ 20,000 পাবে, কিন্তু 1 লাখের উপরে যে যাবে সে এমপি হবে। এখন সে যদি এমপি হয় তাহলে আমাদের বজরা ইউনিয়নে 30,000-এর মতো ভোট আছে, তবুকপুরে 30,000 প্লাস আছে, গুনাইগাছে 30,000 প্লাস আছে। 3-4টে ইউনিয়নের একটা ভোট এমপি পাইলেই কিন্তু এমপি হবে, তাই না? এই জন্য আমার টার্গেট যে আমার এলাকার লোক আগে আমাকে শক্তিশালী করবে, তারপর পাশের এলাকা। আমার এলাকার গরম দেখি পাশের এলাকা গরম হবে না, আমরা তাকেই চাই। তারপর পাশের এলাকা, এইভাবে আমি আস্তে আস্তে আগাতে চাচ্ছি। এই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে যেটা চাচামি বললো যে ব্যক্তিগতভাবে অনেকদিন থেকে এলাকায় টুকটাক কিছু করতেছি, অল্প কিছু, যেটা আমার সামর্থ্যের মধ্যে, বেশি বড় কিছু না, অল্প কিছু। এটা যেন আমি এমনি হই বা না হই, কিছু হইতে পারি বা না পারি, এটা আমি যতদিন বাইসে আছি বা আল্লাহ আমার তৌফিক দেয় আমি এটা করে যাবো। যেটা করতেছি এটা মসজিদ, মাদ্রাসা, মন্দির, তারপরে গরিব মানুষের বিয়ে শাদী, ওষুধ বিষয়, যেগুলো পারতেছি টুকটাক করতেছি। এটা আমি জীবনে কিছু হইতে নাও পারলে আমার সামর্থ্য মতো আমি এটা করে যাবো। এটা আমার মানে এলাকাবাসীর প্রতি এটা আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি, এটা আমি করে যাবো। এখন আমাদের এলাকায় 3 জন মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে, মানে এখন মাঠে আর কি আছে, ভিতরে আরো অনেকে হয়তো বা তুলতে পারে, বাট মাঠে আছে এখন 3 জন। কম বেশি প্রচারণা অনেকে, কারো কম আছে, কারো বেশি আছে। এর মধ্যে তসবির সাহেব আছে, খালেক সাহেব আছে, আমি আছি। এখন অন্য এলাকায় তো 15-20 জন চাচ্ছে, তা আমাদের এলাকায় 3 জন মাত্র, একজনকে দিই, তাই না? এখন এই জন্য আপনারা কারোর সাথে গ্রুপিং করবেন যে আমি কমিটিতে আছি, আমার পদ থাকবে না, জনি সাহেবের সাথে, খালেক সাহেবের সাথে গেলে, অমুকের সাথে গেলে, এটা করা যাবে না। দল আমাদের একটাই, আমরা ধানের শীষ, আমরা তারেক রহমানের, আমরা জিয়াউর রহমানের, তাই না? আমরা খালেদা জিয়া। এই যে খালেদা জিয়া যখন 2018 সালে অ্যারেস্ট হয়, এটা অনেকে জানে না। প্রথম যখন অ্যারেস্ট হয়, আমি জনি প্রথম ঢাকা শহরে খালেদা জিয়ার পোস্টার লাগাইছিলাম আমার ব্যক্তিগত উদ্যোগে। সে অ্যারেস্ট হওয়ার পর আমি কিন্তু ওই খালেদা জিয়া যখন অ্যারেস্ট হয় না, তারপর পরে আমিও অ্যারেস্ট হয়েছি। কারণ আমি ঢাকা শহরে যখন মেট্রো রেলের কাজ করে, ওই সময় তো 18 সালে মেট্রো রেলের কাজ চলে, তখন 2 সাইডে যে বাউন্ডারিগুলো দেয়, ওই বাউন্ডারিগুলো আমি ম্যাডামের মুক্তির জন্য পোস্টার লাগাই ফেলাইছিলাম। তখনই আমি ওদের চোখে পড়ে গেছি যে আমাকে বুঝতে হবে, তখন আমি অ্যারেস্ট করি। এবং আমি 7 দিন রিমান্ডও ছিলাম, টাকা পয়সাও মেলা কিছু নিয়েছি, 3 মাস জেলও কাটছি। আবার যখন জামিন হয়েছে, আবার জেল থেকে আবার অ্যারেস্ট করতে ধরছিল। জেলের ভিতরে তো বহুত কাহিনী, অনেক কিছু করে বের হয়েছে। যাই হোক, তো অনেকেই হয়তো আমাকে চেনেন না, জানেন না, এই জন্য একটু পরিচয় হওয়ার জন্য আসছি যে আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। মনোনয়ন যাকেই দেখ, ধানের শীষের পক্ষে থাকবো। আমাদের জিয়াউর রহমান সাহেব যখন দেশ শাসন করছে, দেশ কিন্তু ভালোভাবে চলছে। খালেদা জিয়া যখন দেশ শাসন করছে, দেশ ভালোভাবে চলছে। হ্যাঁ, একটা সরকার থাকলে ভুল ত্রুটি থাকতেই পারে, কম আর বেশি। সেই তুলনায় তো আওয়ামী লীগ বহুত
ভুল করছি, যেটার ক্ষমা আগামী 50 বছরে হবে কিনা বা বাংলাদেশের মানুষ করবে কিনা এটা আমি জানি না। হ্যাঁ, এখন ওই যে কথায় আছে না, যোগ্য বাবা মার যোগ্য সন্তান কিন্তু হয়, তৈরি হয় না মানুষ। আপনারা যদি বেডি দিয়ে দেন, মানুষ এই শাশুড়ি জিজ্ঞেস করে ওর মা মনে হয় ভালো না, কাজ কাজ শিখে নাই, ইয়ে করে নাই, সে করে নাই, গাইড করে নাই, মেয়েটা ভালো না। ছেলে যদি এরকম বাইরে খারাপ কিছু করে এর বাপটাও যেমন সারাটাও হয় না এরকম। এই আপনাদের যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান কিন্তু দেশ চালাইতে পারেনি, সে নেতা, বড় নেতা, কিন্তু সে দেশ চালাইতে পারেনি, সে চালাইতে ব্যর্থ হয়েছে। তার নেতা কর্মীরা লুইটা পুইটা সব খায় সব শেষ করছে। ৭৪ দুর্ভিক্ষ এই জন্য হয়েছিল যে খালেদা ইয়ার সময়, আপনার শেখ মুজিবুরের সময় ৭৪ দুর্ভিক্ষটা হয়েছে তার নেতা কর্মীর কারণে, সে কন্ট্রোল করতে পারেনি। তার বাপ নেতা ভালো, কিন্তু সরকার ভালো ছিল না, সে সরকার চালাইতে পারে নাই, ব্যর্থ হয়েছে জন্যে বাকশাল তৈরি করছে, এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে সরাই দিচ্ছে। এখন জিয়াউর রহমান যখন দেশ শাসন নিল, তখন ইন্ডিয়া কিন্তু চায় না যে আমাদের এই দেশটা ভালো চলুক, তারা চায় আমরা সবসময় তাদেরকে আমরা নম করি, বুঝতে পারছেন? এই জন্য যখন দেখছে জিয়াউর রহমানের মতো শাসক যদি এই দেশে থাকে তাহলে ইন্ডিয়া আমাদের উপর খবরদারি করতে পারবে না, তখন সে শেখ হাসিনাকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠায়। শেখ হাসিনা যেদিন আসছে 11 দিনের মাথায় জিয়াউর রহমান মারা গেছে, তাকে মারছে। শেখ হাসিনাও কিন্তু এই জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিল, কিন্তু এটা অনেকেই জানে অনেকেই জানে না, এটা বিচার হয়েছে, এই জন্য এটা নিয়ে কেউ ওকে পারে। কিন্তু শেখ হাসিনা কিন্তু বোরকা পরে পালাইতে পারছিল, ধরাও পড়ছিল পাড়াতে। তারপরে যখন ম্যাডাম খালেদা জিয়া দেশ পরিচালনা করলো, আমাদের দেশে কিন্তু এরকম ছিল না। চাউল ডাল সবজি তরি তরকারি প্রতিদিনের যে ইয়েগুলো আমাদের নিত্যপণ্য, এগুলো কিন্তু খুব আমাদের হাতের নাগালের মধ্যেই ছিল। শেখ হাসিনা বলছিল না ক্ষমতা এসে 10 টাকা চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, দিতে পারছে? দিছে, তার নেতা কর্মীরা দিচ্ছে, তার নেতা কর্মীরা দিচ্ছে। এই যে আপনাদেরকে যে কোঠা কোঠা নিয়ে যে আন্দোলন হয়েছে, এটা আপনারা গ্রামের মানুষ অনেকেই বোঝেন না। এই কোঠাটা শেখ হাসিনা নিজেই চায় এই কোঠাটা থাক। কেন থাক? এই কোঠা দিয়ে তার ছাত্রলীগের পোলাপানকে চাকরি দিত। তার ছাত্রলীগের পোলাপান প্রশাসনে থাকলে সে ক্ষমতায় থাকতে পারবে, এই জন্য সে কোঠাটা হাত থেকে ছাড়তো না। দেখাই তো, হ্যাঁ, কিন্তু আসলে কোঠা দিয়ে চাকরি যে পাওয়ার যোগ্য তাকে দিত না। চাকরিটা দিত কাকে? এই ছাত্রলীগ করতো বা যার বাপ আওয়ামী লীগ করে তার ছেলে এই কোঠার মাধ্যমে চাকরি পায়। আর তারাই প্রশাসনে গিয়ে এই যে এতদিন যে দেশ চালাইছে, এই জন্য প্রশাসন শক্তিশালী ছিল, কারণ সব ছাত্রলীগের ক্যাডারদেরকে প্রশাসনে ঠিক করে রাখছে, বুঝতে পারছেন? এই জন্যে আগামী দিনের বাংলাদেশ যেন এরকম না হয়, এই ছোটখাটো ভুলগুলো সংশোধন করে তারেক রহমান 31 দফা দিছে যে উনি এইভাবে দেশটা, ওই যে বললাম যে যোগ্য বাবা মার যোগ্য সন্তান, শেখ হাসিনা কিন্তু তার বাপের মতোই ছিল। শেখ হাসিনা তার বাপের মতোই ছিল। শেখ হাসিনার থেকেও ভয়াবহ শাসন আমল ছিল আপনার মুজিবুরের। শেখ মুজিবুরের শাসন আমল কিন্তু শেখ হাসিনার থেকেও ভয়াবহ ছিল। তার রক্ষী বাহিনী, সে আপনার সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার জন্য সে আলাদা একটা বাহিনী তৈরি করছিল, রক্ষী বাহিনী, যে রক্ষী বাহিনী দিয়ে সে সেনাবাহিনীকে ইয়ে করত। মানে সে চাইছিল যে সেনাবাহিনীর উপরে তার এই বাহিনী থাকবে, কিন্তু সেনাবাহিনী এটাকে ভালোভাবে নেয়নি, এই জন্য কিন্তু তার এই অবস্থা হয়েছে, বুঝতে পারছেন? এই জন্য বললাম যে যোগ্য বাবা মার যোগ্য সন্তান এই বাংলাদেশের রাজনৈতিক দলের তারেক রহমানই আছে। উনিও তো মানুষ, যে বললাম না যে আমাদের পরিবারের মধ্যে যে বাপ মা যেমন, হ্যাঁ, এই জিনিসটা জিয়াউর রহমান তারেক রহমানকে শিখাই গেছে। তো উনি তো ছোটবেলা থেকেই দেখছে যে আমার বাপ কিভাবে দেশ চালাইছে, আমার মা কিভাবে দেশ চালাইছে। উনি কিন্তু ওর থেকেও আর ভালো কিছু করার জন্য, যুগের সাথে তাল মিলে করার জন্য এই 31 দফাটা দিচ্ছে। তা আমরা সবাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, তার পাশে থাকবো, মনোনয়ন যাকেই দেখ তার পক্ষেই থাকবো। আর আমি আমার ব্যক্তিগত আমার একটা অনুরোধ থাকবে এলাকার সন্তান হিসেবে, যে মনোনয়ন যাকেই দেখ, রজনী সাহেবকে দেখ, খালেক সাহেব দেখ, আর যদি আমাকে দেয় সেটা তো অন্য জিনিস, আপনারা আমার সাথে থাকবেন। রজনী সাহেব যেন আয়সা এলাকায় আমাকে ফোন দেয় যে তোমার এলাকায় ঢুকতেছে। খালেক সাহেব যদি মনোনয়ন পায়, সেও যেন আয়সা আমাকে ফোন দেয় যদি তোমার এলাকায় ঢুকতেছে। তখন না আমি সবাইকে নিয়ে দলবল নিয়ে বের হয়ে যাবো যে হ্যাঁ আমি আছি।
উনি যেন মনে করে জানা জনির এলাকায় ঢুকলে তার লোক, তার প্রয়োজন আছে। এই জিনিসটা যেন তারা অভাব বোধ করে যে না ওখানে ঢুকলে জনিকে লাগবে। আমি এটাই চাই। এই জন্য আমার এলাকা শক্তিশালী করার জন্য আমি আগে উদ্যোগ নিছি যে আমার এলাকা, আমি এই যে গত পরশু দিনও আমাদের ওই পাশে 7 নং ওয়ার্ড না, 7 নং ওয়ার্ডেও একটা প্রোগ্রাম করছি, ওখানে একটা প্রোগ্রাম করছি। তো ওই যে বাইরে সামিউল ভাইরেও গত পরশু দিন বলছি যে আপনাদের ওয়ার্ডে একটা করেন। হ্যাঁ, আমি আবার কালকে সকালে চলে যাব। আমি আসছি 1 সপ্তাহ হয়ে গেছে। আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে, তো ব্যবসা বাণিজ্য করতে হয়, এই জন্য চলে যাবো, আবার চলে আসবো। আমি চাচ্ছি আমার টার্গেট হচ্ছে যে আমার ওই 15টা ইউনিয়ন লাগবে না। আমার যদি এই যে বজরা, তবুকপুর, গুনাইনগাছ আর এই যে থাকে, তাহলে আমার এই শক্তিকেই ওই শক্তিগুলো অটোমেটিক চলে আসবে। এই জন্য আপনারা আমার পাশে থাকবেন। আর যদি কেউ কখনো ব্যক্তিগতভাবে বিপদে আপদে পড়েন, সে আমার সাথে যোগাযোগ করবেন, আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব। মসজিদ, ইতিমখানা যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব। এটা কোনো পলিটিক্যাল ইয়ে না। অনেকেই বলে যে ঢাকা শহরে রাজনীতি করে, চাঁদাবাজি, না, আমি এগুলো করি না। আমি এগুলো প্রশ্রয় দিই না, আমি করিও না। আমার এগুলো কোনো ইয়েতে নাই। আমি ছোটোখাটো ব্যবসা করি, বৈধ পথে 2 টাকা যা ইনকাম করি, এই। আমি কোনো ওই যে ইয়ের মধ্যে নাই। হ্যাঁ, অনেকেই অমুক করে, সেই করে, সেই করে বলতে চাই না, এগুলো আমি করি না। এই জন্য অনেকের মন মতো কিছু দিতে পারি না, যে যতটুকু সামর্থ্য হয় দেওয়ার চেষ্টা করি। এটা যেন অব্যাহত থাকে। দোয়া করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।